ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য সম্পর্কে। কর্তৃত্ববাদ হলো এমন একটি বিষয় যেখানে রাজনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক কর্তৃত্ব সরকার ভোগ করবে। সরকার কর্তৃত্ববাদী ব্যবস্থাতে চরম ক্ষমতার অধিকারী হয়। কর্তৃত্ববাদে জনগণের মতামত প্রকাশের কোনো সুযোগ থাকে না। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে না। কর্তৃত্ববাদ এই যে মতবাদ, এটা উদারনীতিবাদের বিপরীত একটা মতবাদ। কর্তৃত্ববাদের সঙ্গে ফ্যাসিবাদের মিল আছে, নাৎসিবাদের মিল আছে। কর্তৃত্ববাদে রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতা ভোগ করে। কর্তৃত্ববাদ ভাববাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই আজকে কর্তৃত্ববাদের কতগুলি বৈশিষ্ট্য আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্ট হলো যে নিয়ন্ত্রণ আরোপ। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থাতে যে সরকার থাকে, সেই সরকার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকে। সরকার গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সরকার জনগণের মতামতকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সরকার তার কর্মচারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। কর্তৃত্ববাদের আমলাতন্ত্রের যে ভূমিকা, সেটা স্বাধীন ও নিরপেক্ষ থাকে না। কর্তৃত্ববাদে অবাধ যে রাজনৈতিক প্রতিযোগিতা, সেটা থাকে না। অবাধে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে না। অবাধে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। রাজনৈতিক দলকে অনেক সময় কর্তৃত্ববাদে নিষিদ্ধ ঘোষণা করা হয়। শাসক শ্রেণী কতগুলি বিধিনিষেধ তৈরি করে। সেই বিধিনিষেধগুলি কঠোরভাবে দেশের অভ্যন্তরে প্রয়োগ করা হয়। বিদেশ নীতিতে কর্তৃত্ববাদী ব্যবস্থাতে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে যে ডেমোক্রেটিক সিস্টেম, অর্থাৎ লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, যেখানে একাধিক রাজনৈতিক দল থাকে, যেখানে বিচার বিভাগের নিরপেক্ষতা স্বাধীনতা থাকে, যেখানে একাধিক দলের মধ্যে অবাধে নির্বাচন হয়, সেগুলি কর্তৃত্ববাদে থাকে না। এখানে বিধিনিষেধ কঠোরভাবে আরোপিত হয়। নাম্বার 2, 2 নম্বর বৈশিষ্ট্যে আমরা উল্লেখ করব অবাধ অধিকার। অবাধ অধিকার, কিন্তু জনগণের কোনো অধিকার এখানে থাকে না। জনগণের স্বাধীনতা থাকে না। যেখানে গণতান্ত্রিক সরকার আছে, সেখানে সংবিধানে কতগুলি অধিকার উল্লেখ থাকে, যে অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়। যেমন ভারতের সংবিধানের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে 6টি মৌলিক অধিকার উল্লেখ আছে। সেই অধিকার, সেই স্বাধীনতা কর্তৃত্ববাদী ব্যবস্থাতে থাকে না। কিন্তু সরকারের অবাধ অধিকার থাকে। সরকারের অবাধ ক্ষমতা ব্যবহারের অধিকার থাকে। শাসক গোষ্ঠী নিজেদেরকে স্টেট মনে করে। স্টেট হলো সর্বশক্তিমান। স্টেটকে শাসক শ্রেণী সর্বদোষ মুক্ত মনে করে। স্টেটকে শাসক শ্রেণী নৈতিক চেতনা সম্পন্ন একটা প্রতিষ্ঠান মনে করে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদে কখনোই সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা,
চলাফেরা করবার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা এগুলি থাকে না। বিচার বিভাগ নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারে না। সুতরাং এখানে শাসক শ্রেণী চরম ক্ষমতার অধিকারী হয়, কর্তৃত্বের অধিকারী হয়। শাসক শ্রেণী একচেটিয়াভাবে দেশের শাসন ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, আইন তৈরি করার ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। এখানে জনগণের কোনো ভূমিকা থাকে না, জনমতের কোনো ভূমিকা থাকে না। গণমাধ্যম অর্থাৎ মাস মিডিয়াকে এখানে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়। নাম্বার 3, আনুগত্য আদায়। আনুগত্য আদায় করা এটা একটা কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। কিভাবে আনুগত্য আদায় করে? আমরা কথা জানি, জনগণের মধ্যে মন থেকে যদি সরকারকে মেনে নেয়, রাষ্ট্রকে মেনে নেয়, আইনের অনুশাসনকে মেনে নেয়, তাহলে আমরা সেটা বলি স্বাভাবিক আনুগত্য। কিন্তু কর্তৃত্ববাদ স্বাভাবিক আনুগত্যর পরোয়া করে না। স্বাভাবিক আনুগত্য থাকলেই বা কি, না থাকলেই বা কি, জোর করে কর্তৃত্ববাদী সরকার জনগণের কাছে সমর্থন আদায় করে, আনুগত্য আদায় করে, আইন মেনে চলতে বাধ্য করে কর্তৃত্ববাদী সরকার। সরকার এখানে যে আইন তৈরি করে সেই আইন জনস্বার্থমুখী আইন কি জনস্বার্থ বিরোধী আইন এটা বিচার করে না। সরকার সরকার জনগণের কাছ থেকে জোর করে আদায় করে, জনগণের কাছ থেকে জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, নিজেদের ক্ষমতা জোর করে জনগণের উপরে চাপিয়ে দিতে চায়। জনগণের ইচ্ছে নেই সরকারকে মেনে চলা, জনগণের ইচ্ছা নেই সরকারের তৈরি আইনকে মান্য করা। অর্থাৎ আইনের অনুশাসন এখানে স্বাভাবিকভাবে থাকে না, কিন্তু আইনের অনুশাসন রাখতে শাসক শ্রেণী শক্তি প্রয়োগ করে। নাম্বার 4 নম্বর বৈশিষ্ট্য কি? গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ। গণমাধ্যম, মাস মিডিয়া এটা গণতান্ত্রিক সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু এই গণমাধ্যমের কোনো স্বাধীনতাকে স্বীকার করা হয় না কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাতে। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাতে শাসক গোষ্ঠী একজন শাসক হলেও তারা গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সরকারের গুণগান গাইতে, রাষ্ট্রের ভাবমূর্তি ভালো করতে গণমাধ্যমকে নিজেরা ব্যবহার করে। গণমাধ্যমের মধ্য দিয়ে জনগণের মতামত প্রকাশিত হয়, জনগণের বাক স্বাধীনতা, জনগণের বিভিন্ন ধরনের অধিকার ও স্বাধীনতা গণমাধ্যমের সাহায্যে প্রকাশের যে সুযোগ গণতান্ত্রিক কাঠামোতে থাকে, কর্তৃত্ববাদে কিন্তু তা থাকে না। কর্তৃত্ববাদে কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম থাকে। সংবাদপত্রের স্বাধীনতা, রেডিও, টিভি এই সমস্ত যে স্বাধীনতা, নিরপেক্ষতা এগুলিকে নষ্ট করে দেয় কর্তৃত্ববাদী সরকার। এই সরকার এই কোনো গণমাধ্যমের স্বাধীনতাকে স্বীকার করে না, সংবাদপত্রের স্বাধীনতাকে স্বীকার করে না। এখানে কঠোরভাবে সরকার এই গণমাধ্যমকে, মাস মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। 5 নাম্বার বৈশিষ্ট্য কর্তৃত্ববাদের মতাদর্শ। মতাদর্শটা কি? মতাদর্শ হলো এমন একটা ভাবধারা জনগণের মধ্যে তৈরি করা হয়, যে ভাবধারাতে জনগণ উদ্বুদ্ধ হবে, যে ভাবধারায় জনগণ উদ্বুদ্ধ হলে দেশের শক্তি বাড়বে, দেশের প্রতি দেশপ্রেম, ভালোবাসা, জাতীয়তাবাদের সৃষ্টি হবে। সেই মতাদর্শ গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে রাজনৈতিক মতাদর্শ আছে, সামাজিক মতাদর্শ আছে, অর্থনৈতিক মতাদর্শ আছে। কোনো মতাদর্শকেই কর্তৃত্ববাদী সরকার স্বাধীন ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে চায় না। শাসক গোষ্ঠী অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার একচেটিয়া ক্ষমতার মাধ্যমে নিজের মতো করে মতাদর্শ তৈরি করে। সেই ইডিওলজিটা খারাপ হতে পারে, আবার ভালো হতে পারে। খারাপ হলেও তারা ভালো বলে জনগণের মধ্যে তৈরি করবে, মিডিয়াকে কাজে লাগাবে, গণমাধ্যমকে কাজে লাগাবে, রেডিও, টিভি, সংবাদপত্র এই সমস্তগুলিকে কাজে লাগিয়ে তারা যে মতাদর্শ তৈরি করবে,
আর সেই মতাদর্শ কিন্তু ধনশালীর মতাদর্শ হতে পারে, সেই মতাদর্শ শাসক গোষ্ঠী যেটাকে ভালো মনে করবে সেই মতাদর্শ, সেই ইডিওলজিকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। আর জনগণ সেই ইডিওলজিকে মানতে বাধ্য। জনগণ এই ইডিওলজিকে অমান্য করতে পারবে না। জনগণ জনগণ কিন্তু ইডিওলজিকে মানতে বাধ্য, এ কথা ঠিকই, কিন্তু বিপরীতে কর্তৃত্ববাদী সরকার যে যে কালচারটা তৈরি করে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ তৈরি করে জনগণের মধ্যে, অনুকূল মূল্যবোধ তৈরি করে, বিশ্বাস তৈরি করে, তা সত্ত্বেও বিপরীত একটা দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ জনগণের মধ্যে গড়ে উঠতে পারে, বিপরীত একটা পলিটিক্যাল কালচার জনগণের মধ্যে গড়ে উঠতে পারে, সেই কর্তৃত্ববাদী সরকারকে পতন ঘটাতে পারে। কিন্তু কর্তৃত্ববাদী সরকার কি করবে? চেষ্টা করবে মতাদর্শ, নিজের মতাদর্শ জনগণের কাছে চাপিয়ে দিবে এবং তারা মন গড়া মতাদর্শ তৈরি করবে, যে মতাদর্শ তাদের শাসক শ্রেণীর পক্ষে ভালো, যে মতাদর্শ তাদের সরকারের ভিতকে মজবুত করবে। সেটা গণতন্ত্র বিরোধী হলেও সেই মতাদর্শ কিন্তু তৈরি করে, মন গড়া মতাদর্শ তৈরি করে জনগণের মধ্যে প্রচার করবে এবং জনগণকে প্রভাবিত করবে। নেক্সট 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে বিচার ব্যবস্থা। কর্তৃত্ববাদী সরকারে নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে না। নিরপেক্ষ বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এটা অরাজনৈতিক একটা বিভাগ। আইন বিভাগ এবং শাসন বিভাগ হচ্ছে রাজনৈতিক বিভাগ, আর অরাজনৈতিক বিভাগ হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার বিভাগ সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করে, রাষ্ট্রের মধ্যে আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ করতে বিচার বিভাগ সাহায্য করে। এই বিচার ব্যবস্থাকে কর্তৃত্ববাদে নিয়ন্ত্রণ করা হয়। বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত। গণতন্ত্রের উৎকর্ষের বড় প্রমাণ হচ্ছে বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করবে, জনগণ ন্যায় বিচার পাবে, শাসক শ্রেণী ন্যায়সঙ্গতভাবে শাসন করতে উদ্যোগী হবে যদি বিচার বিভাগ নিরপেক্ষভাবে থাকে। বিচার বিভাগই কিন্তু গণতন্ত্রে কোনো বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কোনো আইন বিভাগের সদস্য নয়, শাসন বিভাগের সদস্য নয়। সুতরাং বিচার বিভাগ যে নিরপেক্ষভাবে কাজ করবে এটা কর্তৃত্ববাদে স্বীকার করা হয় না। 7 নাম্বার, সামরিক শাসন। কর্তৃত্ববাদে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়, মিলিটারি গভর্নমেন্ট তৈরি হয়। গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে, গণতান্ত্রিক সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে, দুর্নীতির সুযোগ নিয়ে, শাসনের ক্ষেত্রে যে অদক্ষতা সেই সুযোগ নিয়ে সেনাপ্রধান সামরিক অর্থাৎ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসে এবং সেনাপ্রধানের একটা কর্তৃত্ব, সেনাপ্রধানের কর্তৃত্ব, পলিটিক্যাল পাওয়ার তার হাতে চলে যায়। এটা হলো সামরিক অভ্যুত্থান বলা হয়। গণতন্ত্রের পতন ঘটায় এই সরকার। আবার সেনাপ্রধানের সরকারের অর্থাৎ কর্তৃত্ববাদে নির্বাচন হতে পারে, সে নির্বাচন কিন্তু নিরপেক্ষ ও স্বাধীন নয়। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনকে পরিচালনা করে গণতন্ত্রকে বজায় রাখে। এই সিস্টেমকে কর্তৃত্ববাদী সরকারের অর্থাৎ সামরিক সরকারে স্বীকার করা হয় না। 8 নাম্বার, সামরিক এলিট। সামরিক এলিট কাকে বলে? মিলিটারিদের মধ্যে একটা আধিপত্য বিস্তারকারী শ্রেণী তৈরি হয়। কর্তৃত্ববাদী সরকারে মিলিটারিদের মধ্যে একটা আধিপত্য বিস্তার করার একটা শ্রেণী উদ্ভব হয় এবং এই শ্রেণী গণতান্ত্রিক সরকার যদি থাকে সেই সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় আসতে পারে। এটাই হলো সামরিক এলিট শ্রেণী বলা হয়। সমাজে এলিট শ্রেণী রাজনৈতিক ব্যবস্থাতে, বিশেষ করে পুঁজিবাদী উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামোতে এলিটদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর দেশে দেশে যতই গণতান্ত্রিক সরকারের কথা বলা হোক না কেন, যতই অবাধ নির্বাচনের কথা বলা হোক না কেন, মুষ্টিমেয় ধনিক শ্রেণী প্রত্যেকটা দেশের শাসন ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। যারা শাসক শ্রেণী তাদেরকে পুতুল নাচের পুতুল হিসাবে ব্যবহার করে নিজেদের শ্রেণী স্বার্থকে বজায় রাখবার চেষ্টা করে। এটা হলো এলিট শ্রেণী। আমাদের ভারতবর্ষের মতো দেশে এলিট শ্রেণী ক্ষমতাকে ব্যবহার করে। এখানে ন্যায় বিচার হয় না, এখানে সুবিচার হয় না, এখানে আইন বিভাগ নিরপেক্ষভাবে আইন তৈরি করতে পারে না। ওই এলিট শ্রেণীর প্রাধান্য বিস্তার করছে। এখানে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে এলিট শ্রেণী, প্রভাবশালী প্রবর শ্রেণী। এখানে
কর্তৃত্ববাদে এই শ্রেণীর কর্তৃত্ব চলে আসে। কর্তৃত্ববাদে ধনশালী এলিট শ্রেণী এবং যারা সরকারে আছে তাদের মধ্যে গাঁটছাড়া সম্পর্ক তৈরি হয়। তারা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে শোষণ করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাদেরকে সুবিচার থেকে বঞ্চিত করে। এটাই হলো সামরিক এলিট। গণতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদ হচ্ছে গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র কি? যে প্রত্যেকটা মানুষ আর্থিক সুযোগ সুবিধা পাবে, প্রত্যেকটা মানুষ যার যতটুকু অর্থ প্রয়োজন সেই অর্থ উপার্জনের সুযোগ পাবে। গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ স্বাধীন ও নিরপেক্ষভাবে চলতে পারবে, সুবিচার পাবে। গণতন্ত্রে রাজনৈতিক দল গঠন করতে পারবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তৈরি করতে পারবে। গণতন্ত্রে একাধিক দলের মধ্যে অবাধ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে। তবুও গণতন্ত্র কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্র নয়। সাধারণ মানুষ অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত হয়, সাধারণ মানুষ কাজের অধিকার থেকে বঞ্চিত হয়। তাদের রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হলেও, তাদের সামাজিক স্বাধীনতা দেওয়া হলেও সেই রাজনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা অর্থনৈতিক বৈষম্য থাকার ফলে তা মূল্যহীনে পরিণত হচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক যে সরকার, নামে মাত্র গণতান্ত্রিক সরকার, মুষ্টিমেয় ব্যক্তির শ্রেণী স্বার্থ কায়েম হয় যে সরকারে, সেই সরকারের যে গুণাগুণ সেটাও কিন্তু এই এই কর্তৃত্ববাদে থাকছে না। তাহলে আমরা দেখলাম কর্তৃত্ববাদের যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু আমরা আলোচনা করে দেখছি যে কর্তৃত্ববাদ কিন্তু গণতন্ত্র সম্মত নয়। কর্তৃত্ববাদের যে সরকারের কঠোর নিয়ন্ত্রণ, জনগণের যে স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, দেশের মধ্যে উৎপাদনের ক্ষেত্রে যে অবাধ প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা, শিল্পে অবাধ প্রতিযোগিতা, এগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাতে উৎপাদন ব্যাহত হয়। অবাধ অধিকার সরকার, অবাধ অধিকার স্বেচ্ছাচারিতার নামান্তর। গণতন্ত্রের সরকারকে পরিবর্তন ঘটাতে পারে, সমাজতান্ত্রিক ব্যবস্থাতে জনগণ সরকারকে রিকল করে পরিবর্তন করতে পারে, নতুন সরকার প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু কর্তৃত্ববাদে যেহেতু অবাধ অধিকার সরকারের হাতে থাকে, অ্যাবসলিউট পাওয়ার তার হাতে থাকে, জনগণের অধিকার থাকে না সরকার পরিবর্তন করবার ক্ষেত্রে। আনুগত্য প্রকাশ, স্বাভাবিক আনুগত্য প্রকাশ করবে দেশের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইনের অনুশাসন, রুল অফ ল খুব প্রাসঙ্গিক। কিন্তু জোর করে আইনের অনুশাসন চাপিয়ে দেওয়া, যে আইনের পক্ষে জনস্বার্থ নেই, যে আইন জনস্বার্থ বিরোধী, জনকল্যাণ বিরোধী, সেই আইনের বিরুদ্ধে জনগণের অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেই রাজনৈতিক অধিকার জনগণের মধ্যে থাকা উচিত সরকার পরিবর্তনের ক্ষেত্রে, তবে গণতন্ত্র সফল হবে। এটা কর্তৃত্ববাদে স্বীকার করা হয় না। কর্তৃত্ববাদ তাহলে আমরা দেখছি যে এটা গণতন্ত্র বিরোধী। কর্তৃত্ববাদ মানবতাবাদ বিরোধী। কর্তৃত্ববাদ স্বাধীনতা, মানুষের স্বাধীনতার বিরোধী। মানুষের স্বাধীনতা থাকবে, কিন্তু অবাধ স্বাধীনতা থাকবে না ঠিকই। গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বাধীনতার কথা স্বীকার করা হয় সেটাও তো প্রকৃত অর্থে স্বাধীনতা নয়। এই স্বাধীনতা হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তির স্বাধীনতা, ধনশালী শ্রেণীর স্বাধীনতা, আপামর জনগণের স্বাধীনতা নয়। সেই স্বাধীনতাগুলিও কিন্তু কর্তৃত্ববাদী থাকছে না। তাহলে এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা এটা সমর্থনযোগ্য নয়। এর মধ্য দিয়ে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে এই তত্ত্বকে কাজে লাগিয়ে এবং এই সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে কর্তৃত্ববাদ একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করেছে, মুষ্টিমেয় ব্যক্তির শাসনকে প্রতিষ্ঠিত করেছে, যেটা প্রাচীনকালে যেটা অ্যারিস্টটল বলেছিলেন যে অলিগার্কি, অভিজাততান্ত্রিক সরকার, সেই সরকার হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তির সরকার, যার সাধারণ মানুষের সরকার নয়। সে সরকার গণতন্ত্র বিরোধী। তাই কর্তৃত্ববাদকে আমরা সমর্থন করতে পারি না। কর্তৃত্ববাদী সরকারের বিপক্ষে যে বিকল্প সরকার, গণতান্ত্রিক সরকার, নামে মাত্র গণতান্ত্রিক সরকার হলেও সেটাই আমাদের কাছে সমর্থনযোগ্য। সুতরাং আজকে আজকে যে মানে গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র, গণতন্ত্রের আড়ালে আজকে মানে করাপশন
কে আঁকড়ে ধরেছে শাসক শ্রেণী এবং দেশের ধনশালী শ্রেণী। তার জন্য জনগণকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে শাসক শ্রেণী, জনগণকে আমোদ প্রমোদ বিভিন্ন উৎসব উল্লাসের মধ্যে রাখতে চায়, ন্যায়কে আড়াল করবার জন্যে, তারা অন্যায়কে চাপিয়ে দেওয়ার জন্যে তোমার ন্যায় বিচারের যে আশা মানুষের মধ্যে জেগে উঠে সেটাকে নস্যাৎ করে দিতে চাই গণতান্ত্রিক সরকারও। তাই কর্তৃত্ববাদ গণতান্ত্রিক সরকার কোনোটাই সমর্থনযোগ্য নয়। সাধারণ মানুষ কি করে বেঁচে থাকবে, কি করে তার অস্তিত্বকে বজায় রাখবে? সুতরাং স্বাভাবিক জীবনযাপন করতে গেলে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা দরকার সেটা কোনো দেশের গণতান্ত্রিক সরকার ভাবছে না। ভাবলেও সেটা কিন্তু প্রকৃত ভাবনা নয়। সেই ভাবনাটাকে হলো মুষ্টিমেয় দেশের ধনিক শ্রেণীর স্বার্থে সরকার নিয়ন্ত্রিত হচ্ছে। সরকার পুতুল নাচের পুতুল। এ সরকার গণতান্ত্রিক সরকার আর কর্তৃত্ববাদী সরকারই হোক না কেন, এ সরকার সংসদীয় গণতান্ত্রিক হতে পারে, এ সরকার এককেন্দ্রিক সরকার হতে পারে, এ সরকার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হতে পারে, এ সরকার রাষ্ট্রপতি শাসিত হতে পারে, যে নামেই অভিহিত হোক না কেন, এ সরকারগুলো কিন্তু সাধারণ আপামর জনগণের সরকার নয়। তাই এ সরকারগুলোর মানে গণতন্ত্রের আড়ালে মূলত কর্তৃত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য দেশে দেশে জনগণকে, শোষিত বঞ্চিত মানুষকে সংগঠিত হতে হবে, সচেতন হতে হবে। শাসক শ্রেণীর দুর্নীতি এটাকে সব মানে সপাটে উৎখাত করতে হবে। দুর্নীতি কখনই ন্যায়সঙ্গত নয়। সাধারণ মানুষের আয়কে যেভাবে দেশের সম্পদশালী শ্রেণী এবং শাসক শ্রেণী ঐক্যবদ্ধভাবে শোষণ করছে, মানুষকে আত্মসাৎ করছে, সেটাকে প্রতিরোধ করতে গেলে একমাত্র জনগণের মধ্যে চেতনা তৈরি করা এবং ঐক্যবদ্ধ আন্দোলন, লড়াই, বিপ্লব এর মধ্যে দিয়েই সম্ভব। গণতান্ত্রিক সিস্টেমে কখনই সাধারণ মানুষ সুবিচার প্রায় দেশেই পায় না, পাবে বলে সন্দেহ আছে। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।